আসসালামু আলাইকুম ভাইয়ারা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। তো আমি মুসনাদ ভাইয়া তোমাদের সাথে আছি। তো আজকে তোমাদের ম্যাথমেটিক্স এর সরলরেখা চ্যাপ্টার নিয়ে আলোচনা করা হবে। তো ভিডিওর শুরুতেই বলে নিচ্ছি ভাইয়া, তো তোমরা যারা এ পর্যন্ত সরলরেখা ক্লাস করো নাই কখনো, ইভেন যারা ভাবতেছো যে আমি তো 9-10 কিছু জানি না, তো তাহলে 9-10 এর বেসিক না দিয়ে কি আমি এই সরলরেখা ক্লাসটা শুরু করবো কিনা, তো তাদের জন্য বলতেছি যে তোমরা নির্দ্বিধায় শুরু করতে পারো। কারণ আমি এমন ভাবে ক্লাস নিব যে আমার আমার কাছে জানা থাকবে যে তোমরা কিছুই জানো না, তোমরা কিছুই করো না। ঠিক আছে? তো যারা কনফিউশনে ছিলা তারা ক্লাসটা চালিয়ে যাও, ইনশাল্লাহ তোমাদের অনেক হেল্পফুল হবে। আর যারা ভাবতেছো না আমি তো ভাই একবার ক্লাস করছিলাম বাট ভুলে গেছি, তো তাদের জন্য বলতেছি যে সমস্যা নাই, তোমরাও এই ক্লাস করতে পারবা। কারণ এই ক্লাস করার মাধ্যমে তোমাদের শুধু বেসিকই যে হবে তা কিন্তু না, এটা তোমাদের অ্যাডভান্স লেভেল, অর্থাৎ তোমরা কিন্তু একাডেমিকই নয়, সোজা একবারে অ্যাডমিশন পর্যন্ত এই সরলরেখা চ্যাপ্টার নিয়ে কোনো কনফিউশন থাকবে না আর আমার ক্লাসগুলো করার পর। তো আশা করি তোমরা সবাই আমার সাথে যুক্ত হবা। আর চলো বেশি কথা না বাড়িয়ে আমরা সরলরেখা চ্যাপ্টারটা শুরু করি। ওকে, তো ভাইরা দেখো, আমি সরলরেখা চ্যাপ্টারটা মেইনলি কয়েকটা ইম্পর্টেন্ট টপিক আর কতগুলা জাস্ট জানতে হবে, শিখতে হবে, সেই জন্য মোট 13 থেকে 14টা টপিক ইনক্লুড করছি। তো এই 13টা 14 টপিক যদি তোমাদের কমপ্লিট হয়ে যায় তাহলে কিন্তু তোমাদের আর এক্সট্রা পড়া লাগতেছে না, কোনো বইও দেখা লাগবে না। কারণ আমি অবশ্যই তোমাদের চ্যাপ্টার অ্যান্ড অক্ষরপত্রর সলিউশন সহ তোমাদের সব করিয়ে দিই। সো অনেকেই বললো যে ভাই আপনার ক্লাস করতে কি বই লাগবে? সরি ভাই, আমার ক্লাস করতে কোনো বই লাগবে না। সো জাস্ট হোয়াইট বোর্ডে যা লিখবো তা তোমরা খাতায় তুলবা। অ্যান্ড সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট কথা, কখনো ক্লাস টয়েস দিয়ে দেখবে না। তোমরা সবসময় ক্লাস যেরকম নর্মাল যে স্পিড আছে ওই স্পিড দেখবা। কারণ টয়েস স্পিড দিয়ে যখন দেখবা তখন কিন্তু তোমাদের কি ব্রেন ক্যাচ করতে পারবে না। সো কখনোই টয়েস স্পিড দিয়ে দেখবা না। আর তাছাড়া কন্টিনিউ করো, সমস্যা নাই। দেখো 13 থেকে 14টা টপিক যদিও আছে বাট আমার ক্লাস অত লাগবে না। ক্লাস মেবি তোমার 8 থেকে 10টা ক্লাস লাগবে অ্যান্ড এমসিকিউ এন্ড সিকিউ সলভ করবো, সব মিলে হয়তো 10টা ক্লাস লাগবে। তো আশা করি সবাই আমার সাথেই থাকবা। তো চলো, তো আমরা টপিক গুলো আগে লিখে নিই। ফার্স্টে আগে টপিক গুলো লিখে নিই। তো 1 নাম্বার টপিক দেখো, স্থানাঙ্ক ব্যবস্থা। স্থানাঙ্ক ব্যবস্থা। দেখো স্থানাঙ্ক ব্যবস্থা কি? স্থানাঙ্ক ব্যবস্থা কি? যার মাধ্যমে আমরা কোনো বিন্দুর অবস্থান নির্ণয় করি তা একটি স্থানাঙ্ক ব্যবস্থা। আর এই স্থানাঙ্ক ব্যবস্থা মূলত দুই প্রকার, কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা আর কি পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। তো কার্টেসীয় থেকে পোলারে কনভার্ট, পোলার থেকে কার্টেসীয় কনভার্ট, তোমরা এরকম অনেকগুলা কনভার্সন তোমরা দেখতে পাবা। তো স্থানাঙ্ক ব্যবস্থা আমরা 1 নাম্বার টপিকে দেখবো। 2 নাম্বারে দেখো আছে কি, শীর্ষবিন্দু নির্ণয়। 2 নাম্বারে কি, শীর্ষবিন্দু নির্ণয়। শীর্ষবিন্দু কোনগুলা? যেরকম ধরো আমরা এক্স ওয়াই বা তোমার পোলার যেগুলো আছে, যেমন আর থিটা এগুলো দিয়ে যে আমরা শীর্ষবিন্দু গুলা যাচাই করি যে এক্স ওয়াই কোথায় যে মিলিত হলো। তো এই শীর্ষবিন্দু গুলা নির্ণয়, এটা আমরা 2 নাম্বার টপিকে দিচ্ছি। তো 3 নাম্বার টপিকে আছে ভাই বিভক্ত করো। বিভক্তিকরণ। বিভক্তিকরণ হচ্ছে ভাইয়া যেরকম রেখা থাকবে বা দুটি বিন্দুর মাধ্যমে যে রেখা উৎপন্ন হবে তার ভিতর তোমার অন্তর্বিভক্ত বহির্বিভক্ত, এগুলা নিয়ে অনেক কথা বলা হবে। তো দেখো ভাইয়া 4 নাম্বারে কি আছে। 4 নাম্বারে রাখছে হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল, বা যত প্রকার ক্ষেত্রফল আছে, যত প্রকার লেখো, যত প্রকার ক্ষেত্রফল আছে। যত প্রকার ক্ষেত্রফল। আর তোমরা ছোটবেলায় কি করছো, 9-10-এ ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতেই তো পারো নাই। আচ্ছা, যারা নির্ণয় করছো দেখো তোমরা কিন্তু হাফ ইন্টু ওই সূত্র ইউজ করছো। তোমরা দেখো ওই সূত্র ছাড়াও যে অনেক সুন্দর সুন্দর সূত্র আছে যেগুলা 1 সেকেন্ডে ত্রিভুজের ক্ষেত্রফল বের করে দিতে পারবা। তো ওইসব সূত্র নিয়ে আমরা এই টপিকে আলোচনা করবো। তো লেটস গো 5 নাম্বার টপিক।
5 নাম্বারে কি আছে? ঢাল নির্ণয়। দেখো ঢাল নির্ণয়, তোমরা অনেকেই ঢাল নির্ণয় হয়তো পড়ছো 9-10 প্লাস এইচএসসি তেও অনেকে অনেক ভাইয়ের ক্লাসে তার ঢাল নির্ণয় পড়ছো, বাট তোমরা জানো না যে বিশ্বে কত প্রকার ঢাল আছে। অনেক প্রকার ঢাল আছে ভাই, শিওরলি অনেক প্রকার ঢাল আছে, বাট সেগুলা যে কিছু কয়েকটা জাস্ট 2 থেকে 3টা সূত্রের মাধ্যমে সব ঢাল তুমি কেমনে কি বের করতেছো একবারে সব অপারেশন করতে পারবা। তো সেগুলাই আমি এই টপিকে তোমাদের ডিটেলসে আলোচনা করবো, সেই জন্যই কিন্তু আমি দেখো এক্সট্রা একটা টপিক দিছি পুরো ঢাল নির্ণয়। ওকে, তো 6 নাম্বার টপিক দেখো। 6 নাম্বার টপিক হচ্ছে যত প্রকার সমীকরণ। যত প্রকার সমীকরণ, পৃথিবীতে যত সমীকরণ আছে তুমি আমি আমরা মিলে সবাই যত প্রকার সমীকরণ দেখছি প্লাস আছে, সব সমীকরণের সমাধান 6 নাম্বার টপিকে থাকতেছে। বুঝতে পারতেছো কত ইন্টারেস্টিং হবে, তাও আবার কয়েকটা সূত্র অ্যাপ্লাই করে। ওকে দেখো, তাহলে 7 নাম্বারে কি? 7 নাম্বারটা একবারে ভিভিসি ইম্পর্টেন্ট। ওকে, ছেদাকৃতি ছেদাকৃতি ও ত্রিকোণমিতির রেখা। 7 নাম্বার কি? 7 নাম্বার হচ্ছে ছেদাকৃতি ও ত্রিকোণমিতিক রেখা। এটা হয়তো তোমরা নাম শুনতেছো, অনেক বড় নাম, ইয়া বড়, বাট দেখো বেশি বড় না, বুঝছো? সহজ আছে অনেক। এগুলা এমসিকিউ এর জন্য এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, ইভেন অ্যাডমিশন তো কয় লাগবে না ভাই, সব জায়গায় আসে। ওকে, 7 নাম্বার গেল। 8 নাম্বার দেখো। 8 নাম্বারে হচ্ছে মধ্যবর্তী কোণ নির্ণয়। মধ্যবর্তী কোণ নির্ণয় অর্থাৎ দেখো এই যে দুটি রেখার মধ্যবর্তী, ধরো এটা একটা রেখা, এটা একটা রেখা, এর মধ্যবর্তী যে কোণ থাকবে এই কোণ নির্ণয় হচ্ছে আমরা 8 নাম্বারে দেখবো। দেখো এটা কিন্তু সিকিউ এর জন্য ভিভিসি। ওকে, আচ্ছা 8 নাম্বার। 9 নাম্বার কি বলছে? 9 নাম্বার হচ্ছে লম্ব রেখা ও সরল সমান্তরাল রেখা। লম্ব রেখা ও সমান্তরাল রেখা। দেখো লম্ব রেখা আর সমান্তরাল রেখা কি? আগে দেখো, যেরকম ধরো দুইটা রেখা, এই দুইটা রেখা কখন সমান্তরাল হবে বা দুইটা রেখা কখন লম্ব হবে, তো এটা বুঝাবো তোমাদের এই 9 নাম্বার টপিকে। 9 নাম্বার টপিক অনেক ইম্পর্টেন্ট, অ্যাডমিশনের জন্য অনেক ইম্পর্টেন্ট। ওকে দেখো, এখন 10 নাম্বার টপিক কি যাচ্ছি। 10 নাম্বার টপিকে হচ্ছে দুটি রেখা বাট একটি আরেকটির উপরে, তাহলে কি বলে তাকে? যে সমরেখ। দুটি রেখা সমরেখ হওয়ার সত্ত্বে, দুটি রেখা সমরেখ হওয়া শর্ত। যদিও লেখা বড় মনে হচ্ছে, বাট এই টপিকটা একদম ছোট আর অত ইম্পর্টেন্ট না, বাট জানার জন্য শিখতে হবে। ওকে দেখো, এখন 11 নাম্বার। 11 নাম্বার রাখছি বিভিন্ন দূরত্ব নির্ণয়। বিভিন্ন দূরত্ব নির্ণয়। দূরত্ব নির্ণয়। ওকে, আমরা যত প্রকার দূরত্ব দেখবো বিভিন্ন আছে, কোশ্চেন আছে, তো ওগুলো আমরা সলভ করবো 11 নাম্বার। এটা কিন্তু একবার ধরো ম্যাথমেটিক্যাল টপিক বলতে পারো। ওকে, তো 12 নাম্বারে দেখো। 12 নাম্বারে হচ্ছে কোণের সমদ্বিখণ্ড। কোণের সমদ্বিখণ্ড কেমন? কোণের সমদ্বিখণ্ড মেইনলি সিকিউর জন্য আসে, যেমন ধরো এইটা একটা কোণ, এর সমদ্বিখণ্ড, সমদ্বিখণ্ড করে রেখা আছে, এর সমীকরণ। ওকে যাই, কোণের সমদ্বিখণ্ড। 13 নাম্বারে দেখো কি আছে। লম্ব দ্বিখণ্ডক। কোন রেখার লম্ব দ্বিখণ্ড।
এটাও তোমার শুধু সিকিউর জন্য, এগুলো এমসিকিউ তে আসে না ভাই। আর 14 নম্বর কি? প্রতিবিম্ব। প্রতিবিম্ব তোমরা অনেকে হয়তো 9-10-এ দেখো, ফিজিক্সে পড়ছো, ফিজিক্সে যখন প্রতিফলন পড়ছো, তো তখন ওখানে প্রতিবিম্ব কথাটা ছিল। প্রতিবিম্ব মানে জাস্ট তুমি মাঝখানে একটা দর্পণ রাখবা, তারপরে ওই দর্পণে যে তোমাকে দেখাবে, দেখো তুমি যদি ধরো সে এটা হচ্ছে তুমি, ওকে, এইটুকু দূরত্বে এটা হচ্ছে দর্পণ। দেখো তুমি কিন্তু এক্স্যাক্টলি তোমার প্রতিবিম্বটা ঠিক এইটুকু দূরত্বেই এই পাশে দেখতে পারবা। দেখো এই পাশে দেখতে পারবা, তো এটা হচ্ছে প্রতিবিম্ব মূলত। ওকে, দেখ প্রতিবিম্ব সম্পর্কে আমরা যে ম্যাথমেটিক্যাল টার্মগুলো আছে সেগুলো দেখি। তো আমার মেইনলি টপিক ভাই এই 14টা টপিকই, বেশি টপিক দিই নাই যে তোমরা ঘাবড়ে যাবা, বাট কোনো টপিক বাদও দেই নাই। সমস্যা নাই, পুরা চ্যাপ্টার জুড়ে এই টপিক গুলাই রয়েছে, তাছাড়া কোনো টপিক নাই। ওকে, এখন তাহলে কি ভাই এরপরে কি? এরপরে হচ্ছে একটা জাস্ট আমি লাস্ট একটা টপিক রাখবো, সেটা হচ্ছে 15 নম্বর টপিক কি, যে অ্যাডমিশন অ্যান্ড একাডেমি। না, এটা মেইনলি কিন্তু তোমার এটা কি হবে, ম্যারাথন ক্লাস। ম্যারাথন মানে একাডেমিক্যাল অ্যাডমিশনে তোমার যত সলভ লাগবে এই চ্যাপ্টার সরলরেখাতে, সবগুলা কিন্তু আমরা এই 15 নম্বর ক্লাসে করব। ওকে, দেখো তো আমার টপিক মূলত এই 14টাই। যদি আমার সাথে থাকো অবশ্যই তোমরা এই 14টা টপিক আয়ত্ত করতে পারবে, সাথে সাথে তোমাদের এই ম্যাথমেটিক্সের সরলরেখা চ্যাপ্টার ওভারঅল ভাই কোনো মানে কনফিউশন ছাড়া ওভারঅল তোমার কমপ্লিট হয়ে যাবে। আর 15 নম্বর যদি ক্লাসটা কেউ ইচ্ছা করো কইরো, কারণ এখানে তোমার একাডেমিক আর অ্যাডমিশন দুইটা মিলে একসাথে সব সলভ করে দেওয়া আছে। আর হ্যাঁ, যত প্রকার শর্টকাট আছে এই 15 নম্বর ক্লাসে কিন্তু পাবা। এই 14 পর্যন্ত কিন্তু কোনো শর্টকাট পাবা না ভাইয়া, 15 নম্বর ক্লাসে তুমি শর্টকাটও পেয়ে যাচ্ছ। ওকে, তো আশা করি তোমরা সবাই আমার সাথে থাকবা। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ভাইয়া। তো ভাইরা দেখো, তোমাদের সাথে আমি মুসনাদ ভাইয়া তোমাদের সঙ্গে আছি। দেখো আজকে পড়বো আমরা সরলরেখা চ্যাপ্টার, সরলরেখা চ্যাপ্টারের টপিক ফার্স্ট, মানে 1 নম্বর টপিকটা দেখতেছি। তো 1 নম্বর টপিকে ছিল ভাইয়া কি, এই যে স্থানাঙ্ক ব্যবস্থা। স্থানাঙ্ক ব্যবস্থা ছিল। ওকে, তো স্থানাঙ্ক ব্যবস্থা কি, যে কোন একটা বিন্দুর অবস্থান যে ব্যবস্থার মাধ্যমে অবস্থান নির্ণয় করা হয়। তাহলে কোন একটা বিন্দুর অবস্থান যে ব্যবস্থার মাধ্যমে নির্ণয় করা হয়। ওকে, তাহলে কি, যে ব্যবস্থায় যে ব্যবস্থায় কোনো বিন্দু বা কোনো কিছু অবস্থা নির্ণয় করা হয়। দেখো তাহলে যে 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 ব্যবস্থায় কোনো কিছু অবস্থান নির্ণয় করা হয় সেটাই হচ্ছে স্থানাঙ্ক ব্যবস্থা। ওকে, এখন সে দেখো তুমি ধরো এখানে দাঁড়িয়ে আছো, তুমি এখানে দাঁড়িয়ে আছো আর তোমার ফ্রেন্ড দাঁড়িয়ে আছে এই 5 কিলোমিটার সামনে। তোমার ফ্রেন্ড এখানে দাঁড়িয়ে আছে, বড় চুলের ফ্রেন্ড। ওকে, এখন দেখো তোমার ফ্রেন্ড যদি তুমি জাজ করতে যাবে সে কোথায় আছে, তুমি তো জাস্ট বুঝতেই পারতেছো যে সে বলবে যে আমি 5 কিলোমিটার দূরে আছি। রাস্তা যেহেতু এটা সোজা রাস্তা, তো তোমার 5 কিলোমিটার দূরে বললেই তুমি তোমার ফ্রেন্ডকে খুঁজতে পারতেছো। তো এটা হচ্ছে ভাই একমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, যে একটা তথ্য জানার মাধ্যমে তোমরা এই তোমার ফ্রেন্ডকে খুঁজতে পারলা। তো তাহলে একমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা কোনটা, যেটা হচ্ছে একটা তথ্য জানার মাধ্যমে খোঁজা সম্ভব, এটা হচ্ছে একমাত্রিক। বাট এখন দেখো তুমি একটা মাঠের এই কোনায় আছো, এখানে ধরো তুমি আছো। ওকে, আর তোমার ফ্রেন্ড আছে হচ্ছে এই কোনায়। তোমার ফ্রেন্ড আছে এই কোনায়। তো এখন এখন কি তোমার ফ্রেন্ডকে তুমি ডাইরেক্ট 5 কিলোমিটার বললে তুমি দেখতে পারবা? পারবা না, কারণ এটা ছিল রাস্তা সোজা যায়, তুমি 5 কিলোমিটার বললেই সোজা গেলেই পারতা।
বাট এটা কিন্তু মাঠ, তুমি যে কোনো দিক দিয়ে যাইতে পারো, এদিক দিয়ে যাইতে পারো, এদিক দিয়ে যাইতে পারো, আবার তুমি যদি চাও এই সাইড দিয়ে ঘুরে ঘুরেও যাইতে পারো। কেমন? তো দেখো এখন তোমার ফ্রেন্ড সহজেই তুমি খুঁজে পাবা কিভাবে, যদি বলে যে আমি 4 কিলোমিটার সোজা গিয়ে 3 কিলোমিটার উত্তরে গিয়েছি। দেখো 4 কিলোমিটার সোজা গিয়ে 3 কিলোমিটার উত্তরে গেছি, দেখো তার মানে এটা হচ্ছে ফোর্থ ফিল্ড। দুইটা তথ্য লাগতেছে তোমার জানতে যখন সে মাঠে আছে। ওকে, আর এরকম দুই তথ্য যে লাগে এটা হচ্ছে দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। ওকে দেখো, একমাত্রিক আর দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা আশা করি বুঝতে পারছো। যদি কেউ না বুঝে থাকো, আমার ইউটিউব চ্যানেলে এটা স্পেসিফিক এই লেকচারটাই আছে, জাস্ট এই ডাইমেনশন বা এই একমাত্রিক দ্বিমাত্রিক এই তোমার লেকচারটা আছে, তোমরা দেখে নিতে পারো। কেমন? ওকে দেখো, তো আমরা ধরে নিলাম যে তোমরা এটা বুঝছো, একমাত্রিক দ্বিমাত্রিক বুঝছো, তো আমাদের একমাত্রিক লাগবে না, লাগবে হচ্ছে দ্বিমাত্রিক। একমাত্রিক সাধারণত লাগে না, বুঝছো, দ্বিমাত্রিকই বেশি লাগবে। তাহলে দ্বিমাত্রিক দেখো, আর দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা বুঝছো আশা করি। তো এখন দেখো আমরা কি বলবো, কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা, পোলার স্থানাঙ্ক ব্যবস্থা, এই দুইটা কিন্তু ভাই, বুঝছো, এই দুইটা হচ্ছে ভাই ভাই। এ হচ্ছে সোজা আর এ হচ্ছে তোমার কি, দেখো সহজ সরল ব্যক্তি যে সে কিন্তু বেশি ঠকে, এটা বুঝছো, যে সহজ সরল সে বেশি ঠকে, আর এ হচ্ছে চালাক, পোলার হচ্ছে চালাক, বুঝছো। এই দেখো লামি কি পোলা, ঢাকাইয়া বলা বোঝো না, অনেক চালাক। আর কার্টেসীয় হচ্ছে গ্রাম্য বলা, একদম বোকা। ওকে, তো দেখো কার্টেসীয় স্থানাঙ্ক কি, যে এক্স ওয়াই এর মাধ্যমে যে স্থানাঙ্ক ব্যবস্থা তৈরি হয়। কারণ দেখো গ্রামের পোলাই কিন্তু সাধারণত কি ইংলিশ কম বোঝে, তাই না, ইংলিশ কম বোঝে, তো শুধু ইংলিশ শিখতে চায়, সো সবসময় এক্স ওয়াই ব্যবহার করে। কেমন? গ্রামে থাকে, ইংলিশ পারে না, এক্স ওয়াই তো ব্যবহার করবে। তাহলে দেখো এক্স ওয়াই এর মাধ্যমে যে বস্তুর অবস্থান নির্ণয় করা হচ্ছে কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা। এক্স ওয়াই এর মাধ্যমে কোনো বস্তুর অবস্থান নির্ণয় করাকে কার্টেসীয় বলা হয়। আর দেখো এই তো শহরে পোলা, ধরো ও সবকিছু জানে, বুঝছো, পোলা লেখা আছে না, শহরে তো বলা উচিত। দেখো ও এখন এক্স ওয়াই এগুলো এমনিতেই পারে, তো সেজন্য একটু অ্যাডভান্স লেভেলে, যেরকম ত্রিকোণমিতিক কোনো কিছু দিয়ে ও শিখতে চায়। তো ত্রিকোণমিতিক কি আছে, থিটা। ওকে, তাহলে আর থিটা, ধরো ও ইংলিশ টিংলিশ ধরো জানে না, ও ইংলিশ শিখতেছে, আর ও বলতেছে যে ইংলিশ তো পারি, আর কি দিবি, পরে ও আর একটা থিটা দিছে, মানে ত্রিকোণমিতি শিখতে এখন। তো এখন ও হচ্ছে আর থিটা দিয়ে সবকিছু প্রকাশ করে। কেমন? তো কার্টেসীয় স্থানাঙ্ক এক্স ওয়াই আর পোলার স্থানাঙ্ক হচ্ছে আর থিটা দিয়ে প্রকাশ করা হয়। ওকে দেখো, এখন তাহলে পোলার স্থানাঙ্ক কি, যে যে ব্যবস্থায় মানে আর ও থিটার মাধ্যমে কোনো বস্তুর অবস্থান নির্ণয় করা হয়, যে ব্যবস্থায় আর ও থিটার মাধ্যমে কোনো বস্তুর অবস্থান নির্ণয় করা হয়, যে ব্যবস্থায় আর ও থিটার মাধ্যমে কোনো বস্তুর অবস্থান নির্ণয় করা হয়, তাই হচ্ছে পোলার স্থানাঙ্ক। মাস্ট এইটুকু জাস্ট মনে রাখবা যে কার্টেসীয় স্থানাঙ্ক মানে ওই বেটা থাকে গ্রামে, ইংলিশ বোঝে না, ওর কাজই এক্স ওয়াই, তো হচ্ছে এক্স ওয়াই। আর পোলার স্থানাঙ্ক পোলা বোঝে না, এই জায়গায় পোলা, তো এক্স ওয়াই তো বোঝে, ইংলিশ বোঝে, এখন ও বলতেছে আর কি দিবি, এই আর আর ও দিছে কি ত্রিকোণমিতি, ত্রিকোণমিতি যে ভেজাল, তো ওইটাইও দিছে, তো সেজন্য দিছে। দেখো পোলার স্থানাঙ্ক কাজ করে কি আর থিটা নিয়ে। কেমন? সহজ না অনেক? হ্যাঁ আসলে অনেক সহজ, বুঝতে পারছো আশা করি। ওকে দেখো, এখন আমরা শিখবো কি, যে পোলার স্থানাঙ্ক আর কার্টেসীয় স্থানাঙ্ক একটু ডিটেলস আমরা শিখবো। কেমন? ওকে দেখো, প্রথমে আমরা জানোই তো যে স্থানাঙ্ক ব্যবস্থা মানেই এক্স ওয়াই গ্রাফ। এক্স ওয়াই গ্রাফ ছাড়া কিন্তু স্থানাঙ্ক ব্যবস্থা কখনোই সম্ভব না। কেমন? এক্স ওয়াই গ্রাফ আগে আঁকাই, দুইটা আঁকাই, বুঝছো, দুইটার জন্য দুইটা আঁকাতে হবে। ওকে, সো কার্টেসীয় স্থানাঙ্ক তো হচ্ছে তোমার এক্স ওয়াই বিন্দু, এটা তো তোমরা জানো। এক্স ওয়াই এখন কেমন, যে এক্স ওয়াই হচ্ছে এই যে গ্রামে, ধরো শহরে তো তোমার এরকম মাঠ পাবে না, গ্রামের পোলাপাইন গুলা মাঠ পাবে, বুঝছো, তো এই গ্রামেরটা মনে করে এক্স ওয়াইটা বসাবা। কেমন? এক্স ওয়াই গ্রাম কার্টেসীয়, দেখো কোথায় মিল পাচ্ছ। হুম, ওকে, তাহলে দেখো প্রথমে একটা বরাবর যাবে, এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর, কিন্তু এক্স অক্ষ বরাবর গেলে তো আর ওর বন্ধুকে পাবে না, উপরে তো যাইতে হবে, তো উপরে যতটুকু যাবে সেটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর, তো এটা হচ্ছে এক্স ওয়াই। বুঝতে পারছো তো? তো আমরা কার্টেসীয় স্থানাঙ্ক এক্স ওয়াই মাধ্যমে প্রকাশ করি, আর গ্রাফে বোঝানোর জন্য আমরা প্রথমে এক্স অক্ষ বরাবর যাই কিছু দূর, তারপরে ওয়াই অক্ষ বরাবর উপরে উঠি, আর তারপরে এই বিন্দুটা পাই, সেটাই হচ্ছে কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় বিন্দু নির্ণয়। বুঝতে পারছো তো? ওকে, এখন কিছু থিওরিটিক্যাল কথা ভাই, এগুলো হয়তো শুনতে ভালো লাগবে না, তাও শুনে ফেল। যেরকম এক্স অক্ষকে বলা হয় হচ্ছে এইটুকুকে বলা হয় ভুজ, ভুজ,
আর এইটুকু বলা হয় কোটি। তো এক্স ওয়াই তো বেড়ায় গ্রামে থাকে, বুঝছো, গাড়িতে সে তো গ্রামে থাকে, তো এক্স ওয়াই বেড়ায় রাতে কি করছে, বের হইছে। রাতে সেজন্য এক্স বলতেছে এই ভূত, এই ভূত। ভূত না শুনে ওয়াই বুঝছে যে ভূত, বুঝছো। ভূত শুনে ওয়াই বলতেছে কোটি কোটি, মানে এটা রাজশাহীর ভাষা, বুঝছো। রাজশাহী দেখবা নর্মাল যে ভাষা হয় সেটা কোটি মানে কোথায়, তো সেটি হচ্ছে ওয়াই বলতেছে। তো সেই জন্য ওয়াই হচ্ছে কোটি আর এক্স হচ্ছে ভুল হয়ে গেল, বুঝছো। আচ্ছা, এখন দেখো হচ্ছে আমরা কি শিখবো। এই এটা তো বলো না, এক্স ওয়াই লেখা লাগবে। ওকে, এখানে এক্স ওয়াই লিখে দাও। ওকে, দেখো এইটা কিন্তু মূল বিন্দু, ঠিক আছে, এটা মূল বিন্দু। আর হচ্ছে পোলারের ভাষায়, মানে পোলার শহররা, ও তো শহর, ও তো ইংলিশে সবসময় কথা বলে, তো ওর ভাষায় হচ্ছে পোল, পোলারের ভাষায় হচ্ছে পোল। ওকে, দেখো এখন গ্রামেরটা তো মোটামুটি ভুজ কোটি এগুলা দিয়া পার পাইলো, বুঝছো। এখন শহরেরটা ভুজ কোটি আর শিখবে না, ওই ধরো ইংলিশই শিখবে। তো ইংলিশ শহরটা যদি চালাক, তো ও চাইবে কি যে দেখো এরকম ঘুরা ঘুরা যা না হচ্ছে সোজা যাওয়া যায়, তাহলে কেমন হতো। এক্স্যাক্টলি ও সোজাই যাবে, দেখো ও সোজাই যাবে, সোজা এই আর পরিমাণ দূরত্ব অতিক্রম করবে। অনেক চালাক না, হ্যাঁ আসলে ও অনেক চালাক। তো দেখো এখন ও কিন্তু দেখো সোজা এলো, তাহলে ওর লাভটা কি হলো। লাভটা হইতো যদি ও একটা দিক পাইতো। কারণ দেখো তোমার আমরা নর্মালি বুঝাই যে এখানে যেরকম ছিল, এখন ও যদি এরকম জাস্ট এই আর পর্যন্ত বলতো, যার দূরত্বে আমি আছি দেখো, তাহলে কিন্তু আর দূরত্ব কিন্তু ধরো, আর ধরো এইটুকু, এইটুকুই ধরো আর। এখন এই বন্ধুটা কি বুঝতো যে ও হয়তো এইদিকে আর দূরত্বে গেছে, বা ও বুঝতো যে ও হয়তো এইদিকে আর দূরত্বে গেছে। বাট দেখো ও যদি একটু কোনটা বলে দেয় যে সোজাসুজির সাথে 30 ডিগ্রি করে, তাহলে কিন্তু সব সলভ হয়ে যায়। আই মিন হ্যাঁ, শহরেরটা চালাক, ঠিক আছে বুঝলাম, ও সোজা যাবে তাও বুঝলাম, বাট ওর একটা কোণ বলে দিতে হবে, কোণ কোণ ত্রিকোণমিতি, শহর তো ত্রিকোণমিতি নিয়ে খেলে। তো হ্যাঁ, সেই ত্রিকোণমিতির কোণটাই লাগবে। তাহলে এখানে এইটুকু হচ্ছে থিটা, যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে ওইটাই হচ্ছে থিটা, বুঝতে পারছো। তো এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে সেটা হচ্ছে থিটা। তাহলে দেখো আমরা আরটা বুঝলাম, আর কি হচ্ছে যে ওই বিন্দু থেকে ডিরেক্ট দূরত্ব, আর থিটা হচ্ছে যে কত দিকে যাবে, কত ডিগ্রি কোণ করে যাবে বা কোন দিকে যাবে। থিটা হচ্ছে কি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণটা। ওকে, দেখো এখন কিন্তু আমরা সরাসরি এখানে তাহলে আর থিটা লিখে দিই, আর থিটা, বুঝতে পারছো তো। দেখো আরেকবার দেখো যে এতক্ষণ তো অনেক গল্প করলাম, কারণ গল্প ছাড়া তোমরা বুঝতে পারবে না, বুঝছো, এগুলা গল্পের মাধ্যমে বুঝতে অনেক ভালো লাগে। ওকে, গল্প করলাম, এখন সার কথা কি হবে। সার কথা হচ্ছে যে আমরা কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় এক্স ওয়াই ইউজ করি, আর তোমার পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় আর থিটা ইউজ করি। কার্টেসীয়তে এই মূল বিন্দুকে মূল বিন্দু বলা হয়, আর এখানে মূল বিন্দুকে পোল বলা হয়। আচ্ছা, আর দ্বিতীয় হচ্ছে কার্টেসীয়তে যে এক্স অক্ষ বরাবর যতটুকু দূরত্ব অতিক্রম করবা সেটা হচ্ছে ভুজ বলে, আর ওয়াই অক্ষ বরাবর যতটুকু দূরত্ব অতিক্রম করে সেটা হচ্ছে কোটি বলে, কেমন। ওকে, আর দেখো পোলারে হচ্ছে যে বিন্দু পর্যন্ত দূরত্ব সেটা আর, আর যত কোণে বা যত দিকে যত বেঁকে যাওয়া সেটা হচ্ছে থিটা। থিটাটা কিন্তু অবশ্যই কি এক্স অক্ষের ধনাত্মক দিকে হতে হবে, ধনাত্মক দিকে থিটা। সে তোমায়, তুমি ধরো এইদিকে যাচ্ছ, তাও তোমার থিটাটা হিসাব করতে হবে এই পুরাটুকু মিলে, এই পুরাটুকু মিলে, মানে থিটা অলওয়েজ এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, এটা তোমার বুঝতে হবে। থিটা অলওয়েজ এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে। আশা করি এইটুকু তোমরা বুঝতে পারছো। এখন সামনে আরো ডিটেলস আলোচনা করতে চলো। তো দেখো ভাই, এখন আমরা কি শিখবো, এখন আমরা শিখবো জাস্ট কনভার্সন, যে কার্টেসিয়াস থেকে পোলারে কনভার্সন, আর এই পোলার থেকে কার্টেসিয়াতে কনভার্সন, অনেক ইজি পড়া। তো চলো শুরু করি। তো তার আগে ভাই দুই তিনটা কথা একটু জেনে নেওয়া যাক আগে, আগের পড়া থেকে, যে আমরা যে ধরো এই যে এক্স ওয়াই ধরছিলাম, দেখো কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় যে এক্স ওয়াইটা ধরছিলাম, এইটুকু হচ্ছে এক্স, আর এইটুকু হচ্ছে ওয়াই। ওকে, দেখো এখানে কিছু কথা আছে, দুইটা জাস্ট কথা, যে এক্স অক্ষ থেকে দূরত্ব দেখো, এখানে এক্স অক্ষ থেকে দূরত্ব কোনটা হচ্ছে,
এক্স অক্ষ থেকে দূরত্ব। এক্স অক্ষ থেকে দূরত্ব কোনটা হচ্ছে দেখো, এক্স অক্ষ কোনটা বুঝতে হবে, যে এক্স অক্ষ তো তোমার হচ্ছে এইটা, এটা এক্স অক্ষ না, এটাই তো এক্স অক্ষ। এটা এক্স অক্ষ হইলে এই থেকে দেখো এই বিন্দুটার দূরত্ব কত হয় এক্স অক্ষ থেকে, জাস্ট এইটুকু না, এইটুকু মানে তো ওয়াই, তাই না? দেখো এই বিন্দু থেকে এই এক্স অক্ষের দূরত্ব এইটুকু ওয়াই, তার মানে আমরা বলতে পারি এক্স অক্ষের দূরত্ব হচ্ছে ওয়াই। আর ওয়াই কে কি দ্বারা বলা হয়? ওয়াই হচ্ছে কোটি, ওয়াই হচ্ছে কোটি। ওকে, তাহলে অনুরূপ ভাবে দেখো, তাহলে ওয়াই অক্ষ থেকে যদি বিন্দুর দূরত্ব দেখি, ওয়াই অক্ষ থেকে দূরত্ব, ওয়াই অক্ষ থেকে দেখো এখন দূরত্ব কোনটা হবে, দেখো একটু ভাবো তো, দেখি পারো কিনা। ওয়াই অক্ষ থেকে দূরত্ব কোনটা হয়? এই দেখো, এইটুকু থেকে এই বিন্দুর দূরত্ব কোনটা? এইটুকু না, এইটুকুই তো হচ্ছে এক্স। তাহলে ওয়াই অক্ষ থেকে দূরত্ব হচ্ছে এক্স। এক্স কি? এক্স হচ্ছে ভুজ। ওকে, ভুজ। এখন দেখো এই দুইটা, ওয়াই এক্স অক্ষ থেকে দূরত্ব ওয়াই, আর ওয়াই অক্ষ থেকে দূরত্ব হচ্ছে এক্স, ভুজ। মনে রাখার সহজ টেকনিক তো আছে অবশ্যই, মুস্তাদ ভাইয়া মানে এই সহজ টেকনিক থাকবে, বুঝছো? দেখো এখানে দেখো এক্স ওয়াই আছে, দেখো এখান থেকে দূরত্বটা তুমি এক্স ওয়াই ছাড়া কি পারতেছো? শুধু এক্স আছে, শুধু যদি এক্স দেওয়া থাকে তাহলে কি এই কিন্তু দূরত্ব নির্ণয় করতে পারবা? কখনোই না, কারণ ওয়াই দেওয়া নাই। বা শুধু ওয়াই দেওয়া আছে এক্স দেওয়া নাই, তাহলে আমরা দূরত্ব নির্ণয় করতে পারবো না। মানে এক্স ওয়াই হচ্ছে একটার সাথে আরেকটা সম্পর্ক, মানে রিলেশন আছে বলতে পারো, বুঝছো? ওদের এখন বিয়ে করাই দিতে হবে। তো দেখো ওরা যেহেতু রিলেশন করে, তো তাহলে এক্স কি বাঁচবে? এক্স এর জিনিস বের করতে ওয়াই এর যা লাগবে, এক্স এর কোনো কিছু বের করতে কিন্তু ওয়াই লাগবে, আর ওয়াই এর কোনো কিছু বের করতে এক্স লাগবে, কারণ কি দুজন রিলেশনে আছে, বুঝছো তোমরা? তো তাই সেই জন্য এক্স অক্ষ থেকে দূরত্ব হচ্ছে ওয়াই, আর ওয়াই অক্ষ থেকে দূরত্ব নির্ণয় হচ্ছে এক্স। কেমন? ওকে, দেখো এটা বুঝতে পারছো। এখন আসো পোলার পোলার পোলারেও কিছু কথা আছে, তো আমরা কথাগুলো সেরে নিই। দেখো প্রথমে আগে আমরা এক্স ওয়াই সমতল আঁকবো। এই বিন্দুকে কি বলে বলো আগে, দেখি পারো কিনা। এই বিন্দু কিন্তু পোল, বুঝছি না? এই বিন্দু কিন্তু পোল, কারণ ওই শহরে থাকে, ওই শহরে ভাষা ইউজ করে। তো মূল বিন্দু এত বাংলা বাংলা বলার টাইম নেই, ও বলবে পোল, পোলার স্থানাঙ্ক এই বিন্দু হচ্ছে পোল। ওকে, আর হচ্ছে এটা এক্স, এটা ওয়াই। ওকে, এখন দেখো এই বিন্দুটা ওই যাবে সোজা, এইটুকু যাবে, কেমন? আর আর এটা হচ্ছে থিটা। এখন দেখো এখানে হচ্ছে, তাহলে কি মূল বিন্দু থেকে যে আমরা নির্দিষ্ট এই আর থিটা বিন্দুটা যে আছে, এই আর থিটা বিন্দু দূরত্ব কত দেখো তো? মূল বিন্দু থেকে আর থিটা বিন্দুর দূরত্ব কত? মূল বিন্দু থেকে আর থিটা বিন্দুর দূরত্ব কত দেখো? মূল বিন্দু থেকে দূরত্ব, মূল বিন্দু থেকে দূরত্ব কত দেখো? আর না, তাহলে মূল বিন্দু থেকে দূরত্ব হচ্ছে আর। ওকে, আর থিটাটা কি? থিটা হচ্ছে এক্স অক্ষে ধনাত্মক দিকের সাথে যে উৎপন্ন কোণ, তাহলে কি থিটা হলো এক্স অক্ষে ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ। থিটা হচ্ছে এক্স অক্ষে ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ। ওকে, তাহলে আমরা অনেক কিছু শিখে ফেললাম, কিন্তু মোটামুটি এইটুকু বাকি ছিল দেখে এই পরিচিতিটা করে নিলাম। এখন ভাই এই কনভার্সনে যাওয়ার আগে আমাদের আর একটা জিনিস দেখতে হবে, কি বলতো? আচ্ছা মনে আছে চতুর্ভাগ? চতুর্ভাগ দেখো, মনে করার চেষ্টা করো। এইটে পড়ছো, সেভেনে পড়ছো, আচ্ছা বাদ দিলাম, তাও পড়ো না, আমি মনে করে নতুন ভাবে। ওকে, দেখো চতুর্ভাগের ক্ষেত্রে আমরা কি শিখছিলাম? চতুর্ভাগ মানে কি? চতুর্ভাগ মানে চারটা ভাগ থাকবে, এটাই তো। ওকে, তো চারটা ভাগ শিখে নেই। দেখো চারটা ভাগ দিলাম কিন্তু, হ্যাঁ তোমরা বললা চারটা ভাগ, চারটা ভাগই দিলাম। ওকে, এখন দাও ফার্স্ট ভাগে কি থাকবে? এটা হচ্ছে ফার্স্ট, এটা হচ্ছে দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ। মানে চতুর্ভাগ সবসময় বিপরীতে চলে, ঘড়ির কাঁটার বিপরীতে চলে, বুঝছো?
চতুর্ভাগ ঘড়ির কাঁটার বিপরীতে চলবে, এবং সরল রেখাও সেম ভাইয়া, সরল রেখাও সেম সবসময় ঘড়ির কাঁটার বিপরীতে চলে। সরল রেখায় দেখো, এখন ভাবো তো সরল রেখায় কি কোনটা জিনিস ঘড়ির কাঁটার বিপরীতে চলার একটা টেন্ডেন্সি আছে বা সম্ভাবনা আছে। দেখো, কারণ দুটো রেখা রেখা আবার তো রেখা তো সবসময় সরল রেখা চলে, সমান মানে সরল রেখায় চলে। তো তাহলে তোমার কোনটা থাকতে পারে? হ্যাঁ এক্স্যাক্টলি ভাইয়া, এই থিটাটা, থিটাই একমাত্র যেটা সরল রেখায় ঘড়ির কাঁটার বিপরীতে চলে। ঠিক আছে, ওকে, সবসময় মাথায় রাখবা। জটিল সংখ্যায় কিন্তু থিটা আছে, যারা এখন জটিল সংখ্যা পড়ছো তারা হয়তো বুঝতে, জটিল সংখ্যায় কিন্তু থিটা বের করা লাগে আর্গুমেন্ট, বাট জটিল সংখ্যায় হচ্ছে থিটা বের করার প্রসেস ভিন্ন। বাট সরল রেখায় আমরা সবসময় মনে রাখবো কি, সরল রেখা সরল সোজা মন ও সবসময় ঘড়ির কাঁটার বিপরীতে চলবে, এতে ওর যতটুকু দূরে যাওয়া লাগবে যাবে। ঠিক আছে, ঘড়ির কাঁটার বিপরীতে চলবে, ওকে। এখন দেখো তাহলে কি এই কোঅর্ডিনেট বা চতুর্ভাগগুলো নির্ণয় করার সময় ঘড়ির কাঁটার বিপরীতে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ। ওকে, এখন দেখো এখানে দেখো একটা প্লাস মাইনাস হিসাব আছে, মনে আছে কিনা তোমাদের? অনেকে কিন্তু বোঝে না এখন, অনেকে 9-10 থেকে পড়তেছো বাট বুঝতেছো না যে প্লাস মাইনাস হিসাব ভাই কিভাবে করবো, তাই না? ওকে, দেখো প্লাস মাইনাস হিসাব করবা কিভাবে ভাই, এটা তুমি একটা গল্প ভাই, গল্প, তুমি কি চার রাস্তায় দাঁড়াইছো, ঠিক আছে, চার রাস্তায় দাঁড়াইছো, এটা ধরো চার রাস্তা, এটা তুমি চার রাস্তায় দাঁড়াইছো, ওকে দাঁড়াইলা। এখন তুমি চার রাস্তায় দাঁড়াইছো, এখন দেখো যে তোমার গার্লফ্রেন্ড আছে, বুঝছো, তোমার গার্লফ্রেন্ড আছে, তোমার গার্লফ্রেন্ডের বাসা হচ্ছে ঠিক এক্স্যাক্টলি এখানে, এখানে এই দুইটা রাস্তা দিয়ে যাওয়া যায়, এই রাস্তা দিয়ে যাওয়া যায় এখানে, এই রাস্তা দিয়েও এখানে যাওয়া যায়। ঠিক আছে, এখন তুমি দেখো তোমার মনে বা তোমার অন্তরে তখনই কিন্তু পজিটিভ আসবে যখন তুমি তোমার গার্লফ্রেন্ডের কাছে যেতে পারো, কারণ তখন তোমার ভালো লাগে, মনে পজিটিভ চার্জের উদ্ভব হবে, মানে তুমি ভালো একটা ফিল অনুভব করবে, মানে পজিটিভ ফিল অনুভব করবা। তার মানে তুমি যখন কেউ তোমার গার্লফ্রেন্ডের কাছে যাইতে পারবা তখনই কিন্তু তোমার পজিটিভ চার্জ অনুভূত হবে। ওইদিকে তোমার বাড়ি হচ্ছে এখানে, বুঝছো, এখানে। তো তুমি ওখান থেকে যখন তোমার নিজের বাড়ির দিকে আসতেছো তখন তোমার কান্না করতে আসতেছে বা তোমার মনটা খারাপ হয়ে যাচ্ছে, মানে নেগেটিভিটি মনের ভিতরে বেড়ে যাচ্ছে। আর তোমার বাড়িতে আসা যায় শুধু এই রাস্তা আর এই রাস্তা দিয়ে, কেমন? তার মানে তোমার গার্লফ্রেন্ডের বাসায় এটা, এখানে তুমি যখন তুমি যাবা তখন তোমার মনটা কি ফুরুত ফুরুত করবে, পজিটিভ চিন্তা ভাবনা, কেমন? আর তুমি যখন তোমার বাড়িতে আসবা তখন তোমার কান্না লাগবে যে আজকে গার্লফ্রেন্ডের সাথে দেখা হলো না। ওকে, দেখো, তো এই গল্প যদি বুঝে থাকো তার মানে তোমার এই রাস্তাও কি প্লাসের দিকেই যাচ্ছে, এই রাস্তা, এই রাস্তায় যাচ্ছে, এটা হচ্ছে প্লাসের দিকে যাচ্ছে, আবার এই রাস্তাও যাচ্ছে প্লাসের দিকে। ঠিক আছে, কারণ এই দুইটা রাস্তা দিয়ে গেলেই তোমার গার্লফ্রেন্ডে তুমি পাচ্ছ। ওকে, আর হচ্ছে তোমার, তোমার বাড়ি যদি যাও তাহলে কিন্তু তোমার মন খারাপ হবে, তার মানে এটা যাচ্ছে হচ্ছে মাইনাসের দিকে, এটা যাচ্ছে হচ্ছে মাইনাসের দিকে, কেমন? ওকে, এখন মনে রাখবা যে তোমার গার্লফ্রেন্ডের বাড়ি এক নম্বরে হলো কেন? ইজিলি ভাই, তোমার গার্লফ্রেন্ড হচ্ছে তোমার ফার্স্ট গার্ল, ঠিক আছে, স্কুলে তোমার ফার্স্ট গার্ল তোমার ক্লাসে, তো সেজন্য ও এক নম্বরেই থাকবে সবসময়। ওকে, আচ্ছা দেখো, এখন এই গল্পটা যদি তুমি মনে রাখতে পারো তাহলে দেখো কোঅর্ডিনেটের চিহ্ন জাস্ট করো, তোমার জন্য কোনো বিষয় না। কি জন্য বিষয় না? দেখো আমরা এখন তাহলে ফার্স্ট কোঅর্ডিনেট, দেখো এদিকেও প্লাস এদিকেও প্লাস, তাহলে প্লাস প্লাস মেরে দিই, প্লাস প্লাস। ওকে, আবার দেখো এইদিকে মাইনাস ওইদিকে প্লাস, তাহলে মাইনাস প্লাস। নিচের দিকে দেখো এইদিকেও মাইনাস এইদিকেও মাইনাস, মাইনাস মাইনাস। আর এইদিকে দেখো যে এইদিকে প্লাস আর নিচের দিকে মাইনাস, তাহলে প্লাস মাইনাস। ভাই এর থেকে সহজে ভাই তোর আর কেউ বুঝাইতে পারবে না, দেখ এর থেকে সহজে কেউ বুঝাইতে পারবে না। এই গল্পটা জাস্ট মনে রাখবি আর এই ভাইয়ের কথা মনে রাখবি, দেখবি এই প্লাস মাইনাস নিয়ে কোনো কনফিউশনে পড়বি না। ঠিক আছে, ওকে, দেখো আশা করি তোমরা এই চতুর্ভাগের প্লাস মাইনাস এর বিষয়টা অনেক ভালোভাবে বুঝতে পারছো। আর এই যে এক নম্বরে কিন্তু গার্লফ্রেন্ডের বাড়ি, এটা কিন্তু মনে রাখতে হবে, এক নম্বর গার্লফ্রেন্ডের বাড়ি আর ঠিক তার অপোজিটেই তিন নম্বরে হচ্ছে তোর বাড়ি। ঠিক আছে, ওকে, আমরা তাহলে এখন কোঅর্ডিনেট বুঝতে পারলাম, এখন আমরা এক্স্যাক্টলি কার্টেসিয়াস থেকে পোলারে বা পোলার থেকে কার্টেসিয়াসে কনভার্সন সহজেই বুঝতে পারবো। ওকে, দেখো তো তাহলে ফার্স্টে ওকে দেখো এখন কনভার্সন,
আচ্ছা, তার কনভার্সনের আগে চিত্রটা আমাদের মাস্ট লাগবে। চিত্রটা দেখো, আমরা কার্টেসীয় থেকে পোলার নেবো। আচ্ছা, প্রথমে কার্টেসীয়টা তাহলে আঁকাই। কার্টেসীয় ধরো যে এটুকু হচ্ছে এক্স, আর এটুকু হচ্ছে ওয়াই, আর এখানে হচ্ছে এক্স ওয়াই। দেখো, আমরা কি বলছিলাম যে আর হচ্ছে জাস্ট দূরত্ব, বিন্দুটা দূরত্ব, মূল বিন্দু থেকে ওই বিন্দুর দূরত্ব। তাইলে আমরা বুঝতে পারতেছি যে আর হবে হচ্ছে এটা। দেখো, আর হবে হচ্ছে এইটুকু হচ্ছে আর হবে। তাহলে দেখো, আর সমান আমরা কিন্তু কার্টেসীয়র মাধ্যমে পোলার নিব। তাহলে কার্টেসীয় মানে এক্স ওয়াই দ্বারা আর এর মান বের করবো। তাহলে আর এর মান এখন তো এটা তো তোমার অনেক ভালোভাবে পারবা যে এই ত্রিভুজ, ত্রিভুজ এটা সমকোণী ত্রিভুজ। তাহলে দেখো, এটা সমকোণী ত্রিভুজ হলে কি হয় যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার দিয়ে ভূমি স্কয়ার। অতএব দেখো, এখানে অতিভুজ সমান রুট ওভার লম্ব স্কয়ার দিয়ে ভূমি স্কয়ার। ওকে, দেখো তাহলে আটটা বের করি যে আর স্কয়ার সমান এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। কারণ দেখো, এটা কিন্তু পিথাগোরাস থেকে আসছে ভাই, পিথাগোরাস। পিথাগোরাস থেকে আসতে ভাই, ঠিক আছে, পিথাগোরাস থেকে। মানে এই যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, এটা তো জানো। এখন এখান থেকে অতএব আর সমান রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। দেখো, এইটুকু মার্ক করে, এটা কিন্তু মূল সূত্র। এখন ভাই তোমরা বলতেছো ভাই আর তো ভাই বের করলাম, এখন থিটাটা কিভাবে বের করবো? থিটা তো ভাই বের করা শিখেন নাই, তো কে আসলে তো শিখায় না, এখন দেখো শিখতেছো। থিটা বের করা, থিটা মানে কি ত্রিকোণমিতি। দেখো, অনেক আগে কিন্তু বলছিলাম যে পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় হচ্ছে ওই তোমার ইংলিশ টিংলিশ সব পারেও, এখন ত্রিকোণমিতি শিখবে, সেজন্য থিটা ইউজ করছে। তো থিটা মানে ত্রিকোণমিতি। এখন থিটার মান বের করতে আমাদের ত্রিকোণমিতি জানতেই হবে। যেমন আমি যদি এটুকু না জানা থাকো যে ট্যান থিটা সমান কি হয়, সাইন থিটা সমান কি হয়, দেখো মনে আছে কিনা, সাল অ টেল ভু ক ভু অ। তো ওইসব থেকে আমরা দেখো এখন এই থিটা বের করতে এক্স ওয়াই দেওয়া আছে, দেখো ভূমি আর লম্ব দেওয়া আছে। লম্ব আর ভূমি আর থিটা বের করতে আমাদের লম্ব ভূমি দেওয়া থাকলে আমাদের ট্যান থিটা ছাড়া তো উপায় নাই। কারণ যদি সাইন থিটা দিয়ে আমরা বের করি তাহলে কিন্তু অতিভুজ লাগবে, অতিভুজ কিন্তু দেওয়া নাই। আর তারপরে তোমার কস যে অতিভুজ থাকে, অন্যান্য অতিভুজ থাকে, তো আমরা ট্যান থিটা ইউজ করবো। তো দেখো, এখানে আমরা ট্যান থিটা সমান, এখন ট্যান থিটা সমান কি লিখবো? ট্যান থিটা সমান আমরা কি লিখবো যে লম্ব ওয়াই বাই এক্স, ওয়াই বাই এক্স। হ্যাঁ, ট্যান থিটা সমান এরকম। তাহলে আমরা এখন থিটা সমান কি লিখতে পারি? থিটা ইজ ইকুয়াল ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। এই যে দেখো, এখানে দুটো দাগ আছে, ভুলে দিছি নাকি? না ভাইয়া, ভুলে দিই না, এটা দাগ আসলে তোমার মডুলাস আর মডুলাস দেওয়া লাগবে। এর কারণ তোমরা এরপরেই জানতে পারবে। আপাতত এখন মুখস্থ করে না, মডুলাস দেওয়া লাগবে। জাস্ট 5টা মিনিট করো, তারপরে এই কারণ তোমাদের বলে দিচ্ছি, কেমন? তাহলে দেখো, এই দুইটা সূত্র কিন্তু মাস্ট লাগবে, এই দুইটা, বুঝছো? এই যে আর আর থিটার সূত্রটা, এটা মূলত এই যে এটা, এটা আর এটা। তাহলে আমরা কার্টেসিয়াস থেকে পোলারে কনভার্সন বুঝে নিলাম। এখন আমরা কি করব যে পোলার থেকে কার্টেসিয়াতে কনভার্সন। তো পোলার থেকে কার্টেসিয়াতে কনভার্সন, দেখো পোল মনে আছে তো, পোলার বেড়ায় কিন্তু দেখো ঢাকায় থাকে, ঢাকায় পোলার। তো ও তো কার্টেসীয় গ্রাম্য পোলারে মানে ছাড়বে না, ছাড়িতে দিবে না। তো ও এখন টেকনিক করে বলতেছে নে, এখন আমার থেকে দুই পারলে নে, এখন আমার থেকে দুই পারলে নে। ওর পোলারের কাছে তো ছিল ট্রিগোনোমেট্রি, জানাইতে আছে যে ও ট্রিগোনোমেট্রি শিখতেছিল। এখন তাইলে যদি কার্টেসীয় ওর থেকে কিছু নিতে চাই, ওর ট্রিগোনোমেট্রি নিতে হবে। কারণ পোলারের কাছে তো তোমার ইংলিশ নাই, ও তো ট্রিগোনোমেট্রি শিখতেছে, তো ট্রিগোনোমেট্রি নিতে হবে। তার মানে এক্স্যাক্টলি পোলার থেকে যদি কার্টেসিয়াতে আমরা যাই, ট্রিগোনোমেট্রি ফর্মুলা ইউজ করতে হবে।
বুঝতে পারছো তো? ওকে, আচ্ছা দেখো এখন কিভাবে হয়। আচ্ছা তোমরা কি চাচ্ছ যে আমি এই চিত্র দিয়ে বুঝাবো? না থাক, নতুন করে চিত্র আঁকাই যাক, নতুন করে চিত্র আঁকাই বুঝতে পারবে। আর এটা কি, এটা কিন্তু পোল, ঠিক আছে, এটা কিন্তু পোল। ওকে, তাহলে এটা হচ্ছে আর থিটা, আর এটা হচ্ছে থিটা। এখন দেখো আমাদের মূলত কি লাগবে, আমাদের মূলত লাগবে কিন্তু তোমার এইটুকু দৈর্ঘ্য আর হচ্ছে এইটুকু দৈর্ঘ্য। কারণ দেখো এইটুকু বের করতে পারলে আমাদের ওয়াই হয়ে যাবে, আর এইটুকু বের করতে পারলে আমাদের এক্স এর মান পেয়ে যাবে। আমাদের লাগবে তো এক্স আর ওয়াই, কিন্তু ও কিন্তু ওরা কিন্তু ওই অনেক দুষ্ট আছে, ওই কিন্তু কার্টেসীয় ওই ত্রিকোণমিতির মাধ্যমে দিবে। আর ত্রিকোণমিতির মাধ্যমে আমরা কি বুঝি, কোনগুলো পাওয়া যায়? দেখো ত্রিকোণমিতিতে আমরা তিনটা ফর্মুলা বেশি ইউজ করি, সবচেয়ে বেশি। দেখো মনে আছে কোন তিনটা ফর্মুলা? দেখো সাইন এর ফর্মুলা, কজ এর ফর্মুলা, আর হচ্ছে ট্যান এর ফর্মুলা। তো ট্যান দিয়ে তো আমরা এই যে কার্টেসীয় তো পোলার ট্যান দিয়ে বানাই দিল। এখন তাহলে আমরা পোলার দিবে ওই যে তুই আমার ট্যান দিছিস দাও, আমি তো আর দুইটা দিব। তুই আমার একটা দিছিস, আমি তোর দুইটা দিব। দেখ তাহলে ও কি দিবে, ট্যান সাইন আর কজ দিবে। কেমন? তো দেখো এখন সাইন আর কজ দিয়ে তাহলে কেমনে কি করতে হবে? আচ্ছা আমাদের ইউজ করা লাগবে সাইন আর কস, এটা তো তোমরা বুঝতে পারলা, সাইন আর কস ইউজ করতে হবে। ওকে, এখন দেখো ভেক্টর পড়ছো তোমরা? হুম, 9-10 ভেক্টর ছিল মেবি, ছিল। আর যারা না পড়ে থাকো তাহলে এইচএসসি ভেক্টর মানে ফিজিক্সের যে ভেক্টর ক্লাসটা আছে ওটাকে দেখে নিও। ওটা না দেখলে তো এটা তো বুঝবা না। ওটা না দেখলে ভাইয়া ওই তোমার এই জাস্ট এইটুকুর লেগে আমি পুরো ভেক্টর এখন বুঝাইতে পারবো না, সরি ভাই, এটা বুঝাইতে পারবো না এখন। আমি জাস্ট বুঝে নাও যে ভেক্টরের উপাংশ থেকে আসে যে তোমার এক্স অক্ষ বরাবর যদি আর তুমি একটা উপাংশ নাও তাহলে এক্স সমান পাবা হচ্ছে, এক্স সমান পাবা আর cos থিটা, এক্স সমান আর cos থিটা পাবা। আর যদি ওয়াই অক্ষ বরাবর নাও, আই মিন এই রেখাটা যদি এখানে আনো, ধরো এটারে তুমি cos করে এখানে আনলা, এখানে আনলাম আমি এইটুকু, ধরো ওয়াই লিখলাম। তাহলে এইটুকু যদি তুমি বের করতে চাও তাহলে কি হবে, আর সাইন থিটা। তাহলে ওয়াই সমান কি, ওয়াই সমান হচ্ছে আর সাইন থিটা। দেখো এটা তোমাদের অনেকেই মনে হতে পারে যে ভাই গোজামিল দিচ্ছে। না ভাই গোজামিল দিচ্ছে না, এটা আসলে তোমাদের জাস্ট এই দুইটা লাইনের জন্য পুরো একটা অধ্যায় আমি এখন বিশ্লেষণ করতে পারতেছি না, বুঝছো? তো জাস্ট এটা মনে রাখো যে ভেক্টর রূপান্তরের নিয়ম। আর যদি বাই চান্স তোমরা ফিজিক্স ভেক্টর পড়ে থাকো তাহলে তো এটা একদম ইজি ভাই, এটা তোমরা না দেখেই বলতে পারবা। তো যাই হোক, এটা ইজি একটা জিনিস, জাস্ট ফিজিক্সে পড়ে নিও। ওকে, তাহলে দেখো এখানে কি হয় যে তাহলে এক্স সমান আমরা কি পাই, এক্স সমান আর cos থিটা, আর ওয়াই সমান আর সাইন থিটা। তাহলে দেখো পোলার কিন্তু ওর চালাকি ঠিকই দেখালো যে ওরে ত্রিকোণমিতি দিলেও তাও দুইটা, পোলারের তো জাস্ট একটা ট্যান দিছে, সে অবস্থা দিছে, বাট ও দেখো কার্টেসীয় দুইটা কঠিনটা দিল। কি ফাজিলের ফাজিল। আচ্ছা দেখো তাইলে আমাদের মূল যে সূত্র কার্টেসীয় থেকে পোলারে কনভার্ট করতে এই দুইটা সূত্র ইউজ করা লাগে, আর থিটার মান। আর এই পোলার থেকে কার্টেসীয়তে কনভার্ট করতে এক্স আর ওয়াই এর মান। দেখো এইভাবে আমরা করতে পারবো। এখন দেখো ভাইয়া কথা আছে এর ভিতরেই তো কথা, কথার ভিতরে কথা লুকিয়ে থাকে, তাই না? ওকে, দেখো এখন কথা হচ্ছে ভাইয়া এই যে মডুলাসের কাহিনীটা, মডুলাসের কাহিনীটা, তাই তো? দেখো এখানে কিন্তু আমরা বের করছি জাস্ট চতুর্ভাগে। দেখো চতুর্ভাগ এখন অনেক কাজে লাগবে। এখানে কিন্তু আমরা বের করছি জাস্ট ফার্স্ট চতুর্ভাগেরটা, ফার্স্ট চতুর্ভাগেরটা। ওকে, এখন দেখো এই কোণটা কিন্তু সব চতুর্ভাগের হতে পারে। এখন তোমাদের চতুর্ভাগের দ্বারাও দেখাচ্ছি, যেরকম সে ধরো এখানে একটা চতুর্ভাগ আঁকায়। এখন কোণটা যদি ধরো এই বরাবর যায়, এই বরাবর যায়, তাহলে কিন্তু কোণটা এক্স অক্ষের এটা যেরকম এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে এইটুকু কোণ তো তোমার কোণ থিটা, থিটার মানে এইটুকু হবে। বাট এখন বলতেছে না ভাই আমি ফার্স্টে থাকবোই না, আমি সেকেন্ডে চলে যাবো। তাহলে কিন্তু তোমার এই থিটার মান হবে এই পুরাটুকু, ফার্স্ট চতুর্ভাগ আর সেকেন্ড চতুর্ভাগের এইটুকু, ঠিক আছে? কারণ থিটার মান সবসময় এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, মানে এক্স অক্ষের ধনাত্মক মানে ঘড়ির বিপরীত এইটুকু। আর এই যে এখানে তো তোমার ই হবে রেখা, মানে এইটুকু হচ্ছে কোণ হচ্ছে। ওকে,
এখন বলতেছে না ভাই, আমি একদম পুরো থার্ড কোঅর্ডিনেটেই চলে যাব। তাহলে এই ক্ষেত্রে তোমরা বলতে পারো ভাই থিটা তাহলে এখান থেকে দিই, থিটা তাইলে ধরো যে তোমরা এখান থেকে দাও, কিন্তু ভাই এটা কিন্তু থিটা হবে না, কারণ সরলরেখার থিটা নির্ণয় সব সময় ঘড়ি কাঁটার বিপরীতে যাবে, ঠিক আছে? সব সময় ঘড়ি কাঁটার বিপরীত, তার মানে তোমাদের এইটুকুই আসতে হবে, ঠিক আছে? ওকে, যদি ফোর্থ কোঅর্ডিনেট হয়, এখন তো বলবা যে ভাই অনেক কাহিনী দেখছি, ফোর কোঅর্ডিনেট আমি এই ছোটটাই দিব। সহজ ভাই, না ভাই ছোটটা দিলে হবে না, কারণ সরলরেখা সবসময় জাজ করে যে ও সহজ সরল মানুষ, ও জিনিস কঠিন হতে পারে, বাট ও সহজ সরল মানুষ, ও সবসময় এক পথে অতিক্রম করবে, ও পুরো এইটুকু ঘুরে এইটুকুই ওর থিটা হবে। বুঝতে পারছো তো? এইটুকু তো ক্লিয়ার। ওকে, এখন তাহলে দেখো থিটা যদি এতগুলা জায়গায় হয়, তাহলে শুধু এই একটা ট্যান এইটুকুর মান দিয়ে হবে ওয়াই বাই এক্স, সবসময় তো এক মানই আসবে। তো সেই জন্যই আমরা মডুলাস ইউজ করছি। দেখো ডিটেলস সামনে আরো বলতেছি। তো দেখো ভাই, এখন আমরা কি শিখবো, যে আমরা যে একটা কোণ নির্ণয় বের করলাম যে থিটা ইজ ইকুয়াল ট্যান ইনভার্স মডুলাসের ভিতর এক্স ওয়াই ডিভাইডেড এক্স, এটা আসলে কি জানে, মডুলাস ছাড়াও তো দিতে পারতাম। তো দেখো আমরা আগে আমাদের সূত্রটা লিখে নিই, যে theta is equal tan inverse y by x। দেখো এখন দেখো আমাদের এখানে একটা বিন্দু আছে সে থিটা এক্স ওয়াই, এই ক্ষেত্রে তো তোমরা বুঝতেই পারতেছো যে আমরা tan থিটা ইউজ করে থিটা ইজ ইকুয়াল tan ইনভার্স y by x দিতেই পারি, তাই না? দেখো থিটা ইজ ইকুয়াল tan ইনভার্স y by x দিতেই পারি, তাইলে আমাদের এইটুকুর মান হলো, আর আমাদের থিটার মান যেহেতু আমাদের এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে উৎপন্ন করতে হবে, তাহলে এটাই হবে থিটার মান। এখন কথা যে এখানে তুমি মডুলাসটা না দিলেও হবে, না জাস্ট এগুলো ধরার জন্য, আসলে কিন্তু দেওয়া লাগবে ভাই, জাস্ট বলতেছি না দিলেও হবে, ঠিক আছে? বাট যেই তুমি এই দ্বিতীয় চতুর্ভাগে যখন তোমার কোণ পড়বে, দ্বিতীয় চতুর্ভাগে যখন কোণ পড়বে, দেখো এইটা এখন বিন্দু এক্স ওয়াই, আর এইটা এইটুকু হচ্ছে দূরত্ব আর। তোমার কি মনে হয় এখন থিটা কতটুকু হবে? আচ্ছা, এখন যদি থিটা এটা ধরো, তাহলে কি হচ্ছে, থিটা যদি এটা ধরো, তাহলে তোমার এটা হচ্ছে ধরো মাইনাস এক্স ওয়াই। তাহলে দেখো এখন কিন্তু আসছে tan ইনভার্স থিটা ইজ ইকুয়াল tan ইনভার্স ওয়াই ডিভাইডেড মাইনাস এক্স। এখন দেখো tan এর মান তো মাইনাস হয় না, কখনোই হবে না। সো আমাদের এই গ্যাঞ্জামের জন্য ইনভার্স কি সরি মডুলাসটা দেওয়া লাগে, ঠিক আছে? বুঝতে পারছো তো? এখন কিন্তু দেখো মডুলাসের ভিতর মাইনাস প্লাস হয়ে যাবে, তো মানটা ঠিক থাকলো। এতক্ষণ তো ঠিকই হুম করতি, দেখ এখন কিন্তু আসলটাই তোরা বুঝতে পারবি। তোরা এইটুকু কি জন্য তোরা বের করবি, তোর তো বের করতে হবে হচ্ছে ধনাত্মক, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করবে। তোর এটা কি এক্স অক্ষের ধনাত্মক দিক, তুই এইটুকু বের করলি? পাগলের দল কোথাকার। তোর বের করতে হবে এক্স অক্ষের এই যে এইটুকু ধনাত্মক দিক, এটা হচ্ছে কোণ হবে, দেখ এটা কোণ হবে। এখন এটা কিভাবে বের করবি? তো এটা বের করার জন্য দেখো আমরা যদি তোমার এই পুরাটুকু দেখো, এই পুরাটুকু কিন্তু আছে 180 ডিগ্রি, মানে পাই। এই পাই পাই থেকে যদি আমরা এই ট্যান ট্যান দেখবো, এই যে এইটুকু তো ট্যান থিটা, তাই না? এটা যদি থিটা ধরো, তাহলে এই যে ট্যান ইনভার্স এক্স বাই ওয়াই হবে, মাইনাস এক্স দিলেও প্লাস হয়ে যাবে, মানে এটা হচ্ছে তোমার এক্স্যাক্টলি ট্যান ইনভার্স। কেমন? তো তাহলে এই থিটাটুকু যদি এই পুরাটুকু থেকে বাদ দাও, তাহলে কিন্তু এইটুকু পাচ্ছ, মানে থিটা মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। আর একটা কথা ভাই, যখন এই মডুলাসটা দেওয়ার একটা কথা আছে, দেখো আরেক ভাবে ফিল নাও। প্রথমে তো একটা ভয় বুঝলা যে মডুলাসের ট্যান এর মান মাইনাস হয় না, সেই জন্য মডুলাস দিতেছি, যার কারণে ট্যান যাতে প্লাস থাকে। ওকে, দ্বিতীয় আরেকটা যে সবচেয়ে বড়, এটা তোমাদের আরো ভালো লাগবে, সেটা হচ্ছে দেখো আমরা কিন্তু যখন থিটা নির্ণয় করতেছি, বা আমরা যখন ট্যান থিটার মান বসাচ্ছি, তখন কিন্তু এটা একটা ত্রিভুজ হচ্ছে, বুঝতে পারছো? আর ত্রিভুজের বাহুগুলোর মান কিন্তু কখনোই নেগেটিভ হয় না, কারণ বাহুগুলো একটা দৈর্ঘ্য,
আর দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হয় না, জানো তো। তার মানে দুইটা মাধ্যমে বুঝতে পারলা যে এখানে মডুলাস দিতে হবে, মডুলাস না দিলে দৈর্ঘ্যের মান নেগেটিভ দেখাচ্ছে, এটা একটা ফার্স্ট প্রবলেম। আর তারপরে একটা আছে যে মডুলাস না দিলে tan এর মান তো উল্টা পাল্টা দেখাবে, তাই না? তো আমাদের সেই জন্য মডুলাসটা দেওয়া লাগবে। আচ্ছা দেখো, তাইলে আমরা মডুলাসটা যে দিব এটা বুঝলাম। আর সেকেন্ড অপশন হচ্ছে, তাইলে আমাদের এক্স্যাক্টলি যে এইটুকু কোণ আছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে এইটুকু কোণ উৎপন্ন করছে, আর এইটুকু বের করার জন্য আমরা এই পুরাটুকু মানে এই পাই থেকে এই থিটাটুকু বাদ দিব, tan ইনভার্স y বাই x এই থিটাটুকু বাদ দিব, দিলে এইটুকু থিটা আমরা পেয়ে যাচ্ছি। তার মানে সেকেন্ড কোঅর্ডিনেট, এটা কিন্তু তোমার ফার্স্ট কোঅর্ডিনেটের জন্য সূত্র ছিল হচ্ছে থিটা ইজ ইকুয়াল tan ইনভার্স y বাই x। ফার্স্ট কোঅর্ডিনেটের জন্য। তাহলে সেকেন্ডের জন্য কি হবে? থিটা ইজ ইকুয়াল পাই মাইনাস, মানে এই পুরাটুকু থেকে মাইনাস এইটুকু, তার মানে তাইলে এইটুকু পাচ্ছি tan ইনভার্স y বাই x। ওকে, এটা হচ্ছে সেকেন্ড কোঅর্ডিনেটের জন্য, মানে বা দ্বিতীয় চতুর্ভাগের জন্য। এখন ভাই তোরা বল তৃতীয় চতুর্ভাগের জন্য কিরকম হতে পারে? ফার্স্ট অফ অল, যে ধর তৃতীয় চতুর্ভাগে এভাবে আছে, এখানে একটা আছে, ঠিক আছে, এখানে আছে। তাহলে আমাদের কোণ কতটুকু হবে, থিটা কতটুকু হবে? দেখ, থিটা হবে সবসময় যে এক্স অক্ষের ধনাত্মক দিকে, এই দিক থেকে যতটুকু আছে পুরোটুকু থিটা হবে। তাহলে থিটা হচ্ছে এইটুকু। আর আমার ট্যান থিটার মান কত? দেখ, ট্যান থিটার মান যদি বের করতে যাস তাহলে এখানে তোর ত্রিভুজ আঁকাইলে এইটুকু হচ্ছে মাইনাস এক্স, এইটুকু হচ্ছে মাইনাস ওয়াই। এখন তাহলে তোর থিটা যদি এটা হয়, তাহলে এটা ভূমির সাথে মানে 12 ফুট, ট্যান থিটা সমান বা ট্যান থিটা সমান হবে হচ্ছে ওয়াই বাই এক্স। কেমন? ট্যান থিটা সমান ওয়াই বাই এক্স। ওকে, এখন আমরা মাইনাস এড়ানোর জন্য মডুলাস দিব। অতএব থিটা ইজ ইকুয়াল ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। এখন আমরা তাহলে এইটুকুর মান কিন্তু পেয়ে গেলাম। দেখো, এইটুকুর মান হচ্ছে এইটা। তাহলে এইটুকুর মানের সাথে যদি আমরা এইটুকু যোগ দিই, তাহলে তো এই পুরোটুকু সবুজটুকুর অংশ পাচ্ছি, তাই না ভাইয়া? বুঝতে পারতেছো? দেখো, তাহলে আমরা আসলে যোগ দেবো কতটুকু, তাহলে অতএব থিটা ইজ ইকুয়াল কি হবে, যে পাই প্লাস, মানে এইটুকু পাই, এইটুকু পর্যন্ত পাই, আর এইটুকু হচ্ছে পাই প্লাস পাই প্লাস ট্যান ইনভার্স, মানে এই থিটা ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। এটা হচ্ছে তোমার থার্ড কোঅর্ডিনেটের জন্য। ওকে, আর ফোর্থ কোঅর্ডিনেট দেখো, এখন তো আর বলা লাগবে না, অবভিয়াসলি তোমরা বুঝতে পারতেছো থিটাটা ছোটটা হবে না, ও সোজা যাবে ঘড়িকাঁটার বিপরীতে, এতটুকুই থিটা। থিটা যদি অতটুকু হয়, দেখো এখন যে দেখো পাই বা 180 পর্যন্ত এইটুকু, তাহলে টয়েস পাই বা 360 পর্যন্ত পুরাটুকু একটা বৃত্ত যাবে। তাহলে আমরা যদি টয়েস পাই নেই, মানে এই পুরাটুকু টয়েস পাই মানে এই পুরাটুকু যদি নেই, ওইটুকু থেকে যদি আমরা এইটুকু বাদ দিয়ে দেই, দেখো এইটুকু যদি বাদ দিয়ে দেই, তাহলে কিন্তু আমরা এই সবুজের এইটুকু পেয়ে যাচ্ছি। আর ওইটুকু বাদ দেওয়ার জন্য আমাদের তো তোমার লজিক আছে, দেখো এরকম করে নি না, তোমার এটা হচ্ছে এক্স হলো, এটা ওয়াই হলো, তাহলে এই থিটাটা আমরা বের করতে পারছি। এই থিটা সমান তাহলে কি হবে, tan ইনভার্স ওয়াই বাই এক্স। আর এটা মডুলাস দেওয়ার কারণ কি? কারণ ত্রিভুজের দৈর্ঘ্য ঋণাত্মক হয় না, সো মডুলাস ইউজ করতেছি। এখন তো আমাদের ফাইনাল থিটা তাহলে কি হবে, যে চতুর্থ চতুর্ভাগের জন্য ফাইনাল থিটা সমান, তাহলে থিটা সমান এই টয়েস পাই মানে এই পুরাটুকু থেকে এইটুকু বাদ হবে, থিটা সমান টয়েস পাই মাইনাস tan ইনভার্স ওয়াই বাই এক্স। থিটা সমান টয়েস পাই মাইনাস tan ইনভার্স ওয়াই বাই এক্স। দেখো এই চারটা সূত্র কত যে লাগবে, মানে ধারণার বাইরে ভাইয়া। এই চারটা সূত্র এমসিকিউ সিকিউ সবকিছুতেই
অনেক লাগবে। এটা হচ্ছে 4 কোঅর্ডিনেট জন্য ওটা দেখো। ফার্স্ট আবার আমি বোঝাচ্ছি দেখো, কত সিরিয়াস হয়ে না, মজা হবে, মানে মজা নিয়ে বোঝো ভাই, তাইলে তো বুঝতে পারো। দেখো ফার্স্ট কোয়ার্টারের জন্য আমাদের কোনো গ্যাঞ্জাম নাই, কোনো গ্যাঞ্জাম ছাড়া থিটা সমান tan ইনভার্স ওয়াই বাই এক্স মডুলাসের ভিতর, এটা মানতেছে। দেখো সেকেন্ড কোয়ার্টারের জন্য দেখো আমাদের পাই, আমরা সেকেন্ড কোয়ার্টার এটা, আর এটার জন্য হচ্ছে দেখো এইটুকু আমরা বের করলাম কি tan ইনভার্স ওয়াই বাই এক্স, এটা তো বুঝতে পারছো। আর আমরা পায়ের থেকে মানে এই পুরাটুকু থেকে এটুকু বাদ দিলেই আমরা এই ধনাত্মক অংশটুকু পাচ্ছি, তার মানে পাই মাইনাস tan ইনভার্স ওয়াই বাই এক্স। তো থার্ড টেটটা বোঝার জন্য দেখো সেম ভাবে আমরা এই পুরাটুকু হচ্ছে পাই, আর প্লাস হচ্ছে যদি এই tan ইনভার্স এইটুকু নাও, তাহলে কিন্তু আমাদের পুরা থিটা বের হয়ে যাচ্ছে। দেখো পাই প্লাস tan ইনভার্স ওয়াই বাই এক্স। আর হচ্ছে এটা 4 দেখো টয়েস পাই হচ্ছে পুরাটুকু, আর তার থেকে যদি এই থিটাটুকু বাদ দাও, তাহলে দেখো এইটুকু পাচ্ছ, এই সবুজ অংশটুকু পাচ্ছ। তো টয়েস পাই মাইনাস tan ইনভার্স ওয়াই বাই এক্স। আর মডুলাসটা আবারও বলতেছি ভাই যে ত্রিভুজের দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হয় না, আর আমরা যেহেতু এই ত্রিভুজের মাধ্যমে দেখো এই ত্রিভুজের মাধ্যমে কিন্তু আমরা ওই ইটা পাইছি যে ট্যানের সূত্রটা, ট্যানের সূত্র অবশ্যই ত্রিভুজের মাধ্যমে পাইছি, ত্রিভুজের দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হয় না, সেই জন্য আমরা মডুলাস দিয়ে ঋণাত্মক থাকলে সেটা ফাটকা পজিটিভ বানিয়েছি। কেমন? তো এটাই হচ্ছে মূলত এই কোণের কথাবার্তা। এই অনেকে এটা বোঝে না, তো আশা করি এই ক্লাসের পরে তোমাদের আর কোনো কনফিউশন থাকবে না, বুঝছো? ওকে, এখন আমরা 2-3টা ম্যাথ সলভ করেই শেষ আজকে ক্লাস। ওকে, তাহলে এখন ম্যাথ কয়টা সলভ করবো বলো? আচ্ছা তোমাদের যাও বেশি দিব, এই 5টা থেকে 6টা করেই শেষ। ওকে, না 5টা 6টাও না, যাও 4টা ম্যাথ দিব, 4টা ম্যাথ সে 4টা ম্যাথ। ওকে, দেখা ভাইয়া সিম্পল 3টা কোশ্চেন আছে, একদম ইজি ভাইয়া। তোমরা যদি এই ক্লাসটা একটু মনোযোগ দিয়ে করো, বেশি মনোযোগ না, 50% যদি জাস্ট খাটায় করতে পারো, তাহলে এই 3টা ম্যাথ ইজিলি পাওয়া যাবে। তো দেখো আমাদের ফার্স্ট ম্যাথ কি ছিল? ফার্স্ট ম্যাথ ছিল পোলার স্থানাঙ্ক 460 ডিগ্রি হলে কার্টেসিয়াতে কত হবে? সিম্পল, দেখো পোলার স্থানাঙ্ক এত, মানে হচ্ছে এটা হচ্ছে আর সমান দেওয়া, এটা হচ্ছে থিটা সমান দেওয়া। ওকে, আর থিটা দেওয়া থাকলে এক্স এর মান কত? সহজেই পারবা যে x সমান হচ্ছে আর cos থিটা, y সমান হচ্ছে আর sin থিটা। তাহলে x সমান কত হবে? r সমান কি 4 ইনটু cos 60 ডিগ্রি সমান সমান 4 ইনটু cos 60 ডিগ্রি মান কি বলো? হাফ সমান সমান 2 মানে 4 sin 60 ডিগ্রি ইকুয়াল 4 ইনটু √3 ডিভাইডেড 2 ইকুয়াল কি হয়? 2 √3। অতএব xy সমান 2 আর হচ্ছে 2√3 অ্যান্সার। ওকে, দেখো কার্টেসীয় স্থানাঙ্কতে এটা কত হবে? তার মানে কি ভাই, এটা হচ্ছে তোমার x আর এটা হচ্ছে y। তাহলে xy থেকে আরে দেওয়ার মাধ্যমে কি বের করতে হবে? আর আর থিটা, তাই তো? এখন আর সমান কি? আর সমান তো তোমরা জানো, আর সমান রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল রুট ওভার -1 স্কয়ার প্লাস √3 স্কয়ার ইকুয়াল রুট ওভার 1 যোগ 3 ইকুয়াল 2। ওকে, আর থিটা সমান দেখো, থিটা সমান কিন্তু তোমরা প্রথমে সূত্র অ্যাপ্লাই করতে পারবে না, এটা হচ্ছে প্রথম কথা। প্রথমে তোমাদের বুঝতে হবে কোন চতুর্ভাগে আছে। গার্লফ্রেন্ডের সূত্র দিয়ে বলো, এটা কি মাইনাস, প্রথমে এটা মাইনাস, তাহলে মাইনাস আর পরেরটা প্লাস, তাহলে মাইনাস প্লাস কোন চতুর্ভাগে? গার্লফ্রেন্ডের সূত্র দিয়ে বলো। গার্লফ্রেন্ডের দুইটা বাড়ি যাওয়ার রাস্তা এই দুইটা, তার মানে এই দুইটার সব প্লাস, এই দুইটার সব প্লাস। আর তোমার বাড়ি হচ্ছে এটা, তার মানে এই দুইটা হচ্ছে সব মাইনাস। তাহলে এখানে কি হবে? এখানে দেখো একটা প্লাস আছে আর একটা মাইনাস আছে, তাহলে মাইনাস প্লাস। ওকে, আর এখানে কি হবে? এখানে হচ্ছে একটা প্লাস প্লাস আর নিচেরটা মাইনাস, তাহলে মাইনাস। গার্লফ্রেন্ডস ল, ঠিক আছে? গার্লফ্রেন্ডের ওই ল নিয়ে তোমরা পড়বা, এটা দেখো মনে থাকবে। ওকে, এখন দেখো তোমার এটা তাহলে কি, এটা এটা ছিল হচ্ছে দেখো অন, এটা কিন্তু হচ্ছে এই যে এটা মাইনাস প্লাস, তাহলে মাইনাস প্লাস কোন চতুর্ভাগে আছে?
মাইনাস প্লাস এই চতুর্ভাগে দেখো, মাইনাস প্লাস এই চতুর্ভাগে, তার মানে এটা সেকেন্ড চতুর্ভাগে। সেকেন্ড চতুর্ভাগে হলে এর সূত্র কি হবে মনে আছে তোমাদের? সেকেন্ড চতুর্ভাগে হলে সূত্র কি হবে? হ্যাঁ মনে আছে ভাই, সেকেন্ড চতুর্ভাগে হলে সূত্র হচ্ছে এই দেখো, সেকেন্ড চতুর্ভাগ দেখো, সূত্র হচ্ছে সেকেন্ড চতুর্ভাগে হলে পুরাটুকু পাই মাইনাস ওই ত্রিভুজের ওইটুকু। ওকে, সেকেন্ড চতুর্ভাগে হচ্ছে থিটা ইজ ইকুয়াল পাই মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স ইজ ইকুয়াল পাই মাইনাস ট্যান ইনভার্স ওয়াই কত? ওয়াই হচ্ছে √3 এর নিচে 1। ওকে, তাহলে √3, তাহলে ট্যান ইনভার্স √3, √3 হলে ট্যান ইনভার্স √3 মান কত বলো? পাই বাই 3 ইজ ইকুয়াল 3 মাইনাস টুয়াইস পাই বাই 3। তাহলে এখানে তোমার আর থিটা ইজ ইকুয়াল 2 আর হচ্ছে টুয়াইস পাই বাই 3। এইটুকু 2 নম্বরের অ্যান্সার। 3 নম্বরের অ্যান্সার দেখো কি বলছে যে এই বিন্দু থেকে যথাক্রমে এক্স ও ওয়াই অক্ষ কত দূরে অবস্থিত। দেখো দুইটাতে কিন্তু আমাদের চিত্র লাগতেছে, তার মানে কি বুঝতেছো যে সরলরেখা চ্যাপ্টার মানে আগে চিত্র আঁকায় নিব, যা তথ্য আছে তাই চিত্র আঁকায় নিব, বুঝছো? যা তথ্য আছে তাই দিয়ে কিন্তু চিত্র আঁকানো লাগবে। দেখো এখন তাহলে এটাকে চিত্র আঁকায় নি। ওকে, দেখো এটা কি -5 -7, তার মানে অবশ্যই মাইনাস মাইনাস তোমার বাড়ি অর্থাৎ থার্ড কোঅর্ডিনেট, -5 -7। ওকে, দেখো -5 আর -7 আছে এত। এখন দেখো এটা একটা বিন্দুতে বসাই, কেমন? আর একটু বড় করে আঁকাই, তাহলে এটা -5 -7, তাহলে এই বিন্দুটা এক্স ও অক্ষ যথাক্রমে কত দূরে আছে? দেখো প্রথমে কিন্তু আমরা বলছিলাম যে এক্স অক্ষ থেকে যে দূরত্ব হবে সেটা হচ্ছে ওয়াই অর্থাৎ কোটি, মানে এক্স আর ওয়াই দুইটা রিলেশনে আছে, তো তাড়াতাড়ি তো একে অপরকে ছাড়া থাকতেই পারবে না। একটা একটা দরকার হলে আরেকটা লাগবে, একটা দরকার হলে আরেকটার কাছে যাবে, একটার দরকার হলে আরেকটার কাছে যাবে, মানে এক্স অক্ষের যদি দূরত্ব দরকার হয় তাহলে ওয়াই এর কাছে যাবে, মানে কোটি হবে। ওকে, তাহলে এক্স অক্ষের দূরত্ব ওয়াই, তাহলে দেখো এক্স অক্ষ থেকে কত দূরত্ব আছে, তাহলে এক্স অক্ষ মানে এই অক্ষে থেকে মোটামুটি আমাদের ওয়াই দূরত্ব, ওয়াই সমান কি দেওয়া আছে, এটা যদি এক্স ওয়াই লিখি তাহলে ওয়াই সমান -7 আছে। তার মানে এক্স অক্ষ থেকে -7 দূরত্বে আছে, তাই না? আর তাহলে ওয়াই অক্ষ থেকে কত দূরত্ব আছে? ওয়াই অক্ষ থেকে থাকবে হচ্ছে এক্স পরিমাণ বা ভুজ পরিমাণ, তাহলে এক্স সমান, তাহলে ওয়াই অক্ষ থেকে আছে -5 পরিমাণ দূরত্বে আছে। দেখো এক্স অক্ষ থেকে -7 দূরত্বে আছে আর ওয়াই অক্ষ থেকে -5 দূরত্বে আছে, তাই তো? দূরগত এটা কিন্তু হবে না। দেখো তোমাদের দূরত্ব যেই বলবে তখনই আর মাইনাস প্লাস হবে না ভাই, দূরত্ব আবার কিসের মাইনাস রে? দূরত্ব সবসময় প্লাস হয়, বুঝছো? দূরত্ব কখনো মাইনাস হবে না। সো কখনোই এই ভুল করবা না যে -5 বা -7 দিবা। দেখো এক্স অক্ষ থেকে সে দূরত্বে এক্স অক্ষ থেকে 7 দূরত্ব থাকবে। এখন উপরে বা নিচে এটা তো তোমার জাজ করতে পারবে না, জাস্ট দূরত্ব বলছে, তো সেখানে হবে এক্স অক্ষ থেকে শুধু 7 দূরত্ব, ঠিক আছে? অনুরূপ দেখো ওয়াই অক্ষ থেকে শুধু হবে 5 দূরত্ব, কখনো এটা মাইনাস দেওয়া যাবে, দূরত্ব কখনো কিন্তু মাইনাস হয় না, দূরত্ব অলটাই প্লাস হয়। তো এটা একটা ছিল, দেখে দিলাম তোমাদের। ওকে, দেখো এখন বলতে পারো হ্যাঁ যে হ্যাঁ আপনি থিওরি ক্লাস এত স্লো ভাবে করালেন আর এখন এই 3টা অঙ্ক তাই এত ফাস্ট করাচ্ছেন কেন? হ্যাঁ ভাই, ফাস্ট অবশ্যই করাবো, কারণ তুই যদি আমার থিওরি ক্লাস দেখে থাকিস তুই যেন আমি যতটুকু ফাস্ট করলাম এর থেকে ডাবল ফাস্টে করতে পারিস, ঠিক আছে? তো অঙ্কে তো ফাস্ট করাবে, অঙ্কে কোনো স্লো করা নাই। হ্যাঁ, নতুন যে নিয়মের অঙ্ক করবে বা নতুন কোনো বেসিকের অঙ্ক হলে সেগুলো তো বুঝাই দেবো, বাট এইসব দেখো যথেষ্ট বুঝাই দিছি, এর থেকে হয়তো বোঝানো সম্ভব না। তো আপাতত এইটুকুই থাক। দেখো তোমরা কি করবা জানো, তোমরা বাসায় কাজ হচ্ছে যে বই ফলো করো তার আমি যেটুকু থিওরি পড়াইলাম এইটুকুতে কতগুলো ম্যাথ আছে দেখবা, বিশেষ করে উদাহরণের ম্যাথ আর হচ্ছে অনুশীলনীর যেগুলো থাকে। এক্সট্রা নেট টেট ঘাইটা বের করে লাভ নাই, অনুশীলনীর আর উদাহরণে দেখলেই ঠিক আছে? তো তোমরা কাজ করবা যেটুকু আমার থিওরি পড়লা ওইটুকুতে যে উদাহরণ বা অনুশীলনী ম্যাথ গুলো আছে ওগুলা দেখবা, ওইটুকু করলেই তোমাদের আরো ফুল কাভার হয়ে যাবে, ঠিক আছে? ওকে, তো আমরা সরলরেখার এর মাধ্যমে ফার্স্ট লেকচার আমরা শেষ করলাম, সেকেন্ড লেকচারে আবার দেখা হচ্ছে, কেমন? ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো।